জলি ফ্র্যাঞ্চাইজিও ধুম ফ্র্যাঞ্চাইজির মতনই হয়ে গেল। হ্যাঁ, মানে ধুম ফ্র্যাঞ্চাইজির যেমন পার্ট টু ছিল সবচেয়ে এনগেজিং এবং সবচেয়ে পারফেক্ট মেকিং, সেই জায়গা থেকে দাঁড়িয়ে জলি ফ্র্যাঞ্চাইজিরও আমার কোথাও, মানে জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজিরও আমার কোথাও পার্ট টুটাকে সবচেয়ে বেশি এনগেজিং এবং সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয়েছে। মানে এখানে দেখুন, এইখানে মানে প্রথম দুটো পার্ট ছিল জলি এলএলবি ওয়ান এবং জলি এলএলবি টু, এই দুটো পার্ট ছিল মানে ক্রিমিনাল লয়ের ওপর, আর এই পার্টটা পুরোপুরি একটা সিভিল লয়ের ওপর। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে অনেকেই ইনভলভ হয়েছে। এবং তার পাশাপাশি যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে, দেখুন, আমাদের ভুলে গেলে চলবে না যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রথমবার তার প্রোটোকল ভেঙে ন্যাশনাল অ্যাওয়ার্ডের মঞ্চে সৌরভ শুক্লাকে হ্যান্ডশেক করেছিল সৌরভ শুক্লার এই চরিত্রটার জন্য। সৌরভ শুক্লা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল জলি এলএলবির ওয়ানের এই বিচারকের চরিত্রের জন্য। এবং সেই সময় ভারতের রাষ্ট্রপতি কিন্তু প্রণব মুখোপাধ্যায় ছিল, এবং প্রণব মুখোপাধ্যায় প্রোটোকল ভেঙে তার সাথে হ্যান্ডশেক করেছিল, এবং হ্যান্ডশেক করে তার কানে কানে বলেছিল, জজ সাহাব আপনি তো কমাল কর দিয়া, কমাল কে অ্যাক্টিং কিয়া। তো এটা সৌরভ শুক্লার ইন্টারভিউতেই পেয়ে যাবেন। সেই ইন্টারভিউতে সৌরভ শুক্লা এক্সক্লুসিভলি এটা বলেছে, কারণ উনিও প্রোটোকল ভেঙেছিলেন তার জন্য। কারণ আমরা সবাই জানি যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের মঞ্চে একদিন আগে চলে যেতে হয় রিহার্সাল করার জন্য, সেখানে প্রচুর প্রোটোকল থাকে। তো সেখানে প্রোটোকল ছিল না যে রাষ্ট্রপতিকে ছোঁবার, কিন্তু প্রথমবার রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিজে শেখান করেছিলেন তার চরিত্রের জন্য। তো এতটা ইম্পর্ট্যান্ট জলি এলএলবিতে সৌরভ শুক্লার চরিত্রটা। সেখানে সৌরভ শুক্লার চরিত্রকে এখানে কোথাও একটা এমন জায়গায় নিয়ে এলো যেটা আমার ভালো লাগলো না। কারণ আমরা ভুলে গেলে চলবো না, আমাদের ভুলে গেলে চলবে না যে সৌরভ শুক্লার কিন্তু পার্ট টুতে একটা মেয়েকে দেখানো হয়েছিল, মানে মেয়ের অস্তিত্ব দেখানো হয়েছিল, যার বিয়ে নিয়ে তখন সৌরভ শুক্লা ব্যস্ত ছিল, মানে বিচারক ব্যস্ত ছিল। তো এক্স্যাক্টলি তার মধ্যে, এবং কেন আমার যেটা বারবার মনে হয়েছে এনগেজিং পার্ট টু যেন অনেক বড় গ্র্যান্ডার ছিল, যে গ্র্যান্ডারটা এখানে এলো না। গজরাজ রাও অভিনয় করেছেন, কিন্তু গজরাজ রাওয়ের ক্যারেক্টার এটা নয়, গজরাজ রাওয়ের চরিত্রটা এটা নয়। গজরাজ রাও চেষ্টা করেছেন, কিন্তু এই চরিত্রটা কোথাও পরেশ রাওয়ালের চরিত্র। পরেশ রাওয়াল আসলে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যেত। আর আমাদের খরাজদা ঠিক আছে, খরাজদা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছে এখানে। কারণ যে কটা সিনে খরচদার প্রেজেন্টেশন আমরা দেখেছি খরাজ মুখোপাধ্যায়, তিনি বাঙালির গর্ব তুলে ধরেছিলেন, যেটা মানে এতটা স্ক্রিন প্রেজেন্স এবং এই লেভেলের একটা প্রেজেন্টেশন বাংলার একজন সাধারণ অভিনেতার, তিনি কিন্তু স্টার নন, আমি বলছি না স্টার, যেমন বুম্বাদা আমাদের মালিকে অভিনয় করলো রাজকুমার রায়ের সাথে, সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু খরাজদার অভিনয়টা আলাদা বিষয় এখানে অক্ষয় কুমারের সাথে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কেননা তার সাক্ষীর ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করেছিল অবশেষে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং কোথাও যেন দুজন জলিকে নিয়ে এসে তাদের দুজনের ভেতরের অলওয়েজ খিল্লিপানা, অলওয়েজ ফাইটিং, এবং লাস্টে যখন কনক্লুশন তিনখানা মনোলোগ একসাথে, রাম কাপুরের একটা মনোলোগ, রাম কাপুর তো একেবারেই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল, কারণ রাম কাপুর মানে আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম বোমান ইরানিকে অ্যাজ এ উকিল, মানে অ্যাজ এ ডিফেন্সে, এবং পরের পার্টে আমরা অন্নু কাপুর, স্মরণীয় অভিনয় অন্নু কাপুরের, মানে যেটাকে বলে অন্নু কাপুর আর সৌরভ শুক্লার কাটে কাটাক্কার ছিল, যেটা ফার্স্ট পার্টেও ছিল না বোমান ইরানির সাথে সৌরভ শুক্লার। এই পার্টেও কিন্তু রাম কাপুরের সাথে সৌরভ শুক্লার হলো না। একটাই ঝলক আমরা দেখলাম গজরাজ রাওয়ের সাথে সৌরভ শুক্লার, যেখানে ওই পেনদানিটা ছুঁড়ে মারার জন্য উঠে দাঁড়িয়েছিলেন, উদ্যত হয়েছিলেন উনি। কিন্তু পার্ট টুতে যে ফাইটটা ছিল ডিফেন্সের লয়ারের সাথে, অন্নু কাপুরের সাথে সৌরভ শুক্লার, সেই দুজনে হরতালে বসলো, মানে কোর্ট চত্বরে, কোর্টের মধ্যে দুজনেই বসে আছে, রাত্রির 12টা বেজে গেল, পরের দিনের ডেটে আবার শুনানি স্টার্ট হলো। তো এই যে ইউনিক ইউনিক জায়গাগুলো, সেগুলো কোথাও আমি যেন মিস করলাম, কোথাও যেন দুটো জলিকে স্পেস দিতে গিয়ে কোথাও যেন ঘেটে গেল গল্পটা। স্ক্রিপ্ট ঠিক আছে, এনগেজিং, মারাত্মক। আর সীমা বিশ্বাস রক্তবীজ টুতে উনি আসছেন, এবং রক্তবীজ টুতে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্র করছেন, এবং তার সাথে সাথে এলএলবি
এই জলি এলএলবি 3-তে উনি একজন রাজস্থানের গ্রামের মহিলার মানে মহিলার চরিত্রে অভিনয় করলেন। কি পারফেক্ট অ্যাক্টিং! সীমা বিশ্বাস আমাদের বাংলার একটা গর্ব, তাদের ভাবা উচিত। আজকে নতুন জেনারেশন জানেই না হু ইজ সীমা বিশ্বাস। সীমা বিশ্বাস হচ্ছে ভারতবর্ষের প্রথম সাহসী অভিনেত্রী। তার ব্যান্ডিট কুইন ছবির জন্য, যে ব্যান্ডিট কুইন ছিল কোথাও মনোজ বাজপেয়ীর বোধহয় ফার্স্ট ছবি শেখর কাপুরের ডিরেকশনে, তারপরে মনোজ বাজপেয়ী মানে কাস্ট হয়েছিল সত্যাতে। তো এক্স্যাক্টলি এরকম প্রচুর ইতিহাস আছে সিনেমার ইতিহাস, এবং ব্যান্ডিট কুইনে সীমা বিশ্বাস যে পারফরমেন্সটা করেছিল আজ অব্দি ভারতবর্ষের কোনো অভিনেত্রী সেই পারফরমেন্স করতে পারেনি, কারণ সেটা ফুলন দেবীর জীবনী ছিল। তো হোয়াট এভার, এগুলো নিয়ে আমি আলাদা পরে ভিডিও বানাবো, কিন্তু জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজিতে কোথাও জলি 2 এখনও এগিয়ে থাকবে তার গ্র্যান্ডারে, তার প্রেজেন্টেশনে। হ্যাঁ, আমরা জলি 1-এ দেখেছি হিট অ্যান্ড রান কেস, বলিউডের কুখ্যাত, যার জন্য পরবর্তীকালে আমরা শুনেছিলাম আরশাদ ওয়ারসি নাকি সল্লু বাবার মানে ক্লোজ ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে গেছিলেন ওই ক্যারেক্টারটা করার জন্য। মানে অ্যাকচুয়ালি আরশাদ ওয়ারসি তো সোহেল খানের বন্ধু ছিলেন, তো সেই ক্লোজ সার্কেলটা থেকে নাকি বেরিয়ে গেছে আরশাদ ওয়ারসি ওই জলি এলএলবি 1-এর চরিত্রটা করার জন্য। জলি এলএলবি 2 ছিল ফেক এনকাউন্টার, যেটা হামেশাই আমরা শুনতে পাই গোটা ভারতবর্ষ জুড়ে, এবং এইটা তো পুরো ডিক্লেয়ার করেই দিচ্ছে উত্তরপ্রদেশের কোন সময়কার ঘটনা। কিন্তু এই গল্পের সাথে আমাদের পশ্চিমবঙ্গের মানে অতীত, বর্তমান, কে জানে হয়তো ভবিষ্যতে জড়িয়ে থাকবে, বা আগামী দিনে উত্তরপ্রদেশেরও ভবিষ্যতের কাহিনী জড়িয়ে আছে, বা আগামী দিনে এই ছবিটা করতে পারলো এই কারণেই, কারণ 2011 সালের উত্তরপ্রদেশে তখন কিন্তু মায়াবতীর সরকার চলছিল, এটা বুঝতে হবে, এবং 2011 সালে সেন্ট্রালে কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট ছিল। তো এক্স্যাক্টলি অনেকগুলো অ্যাঙ্গেল থাকে এই ধরনের ছবিগুলো করার, তো সবাই আবেগে ছবি দেখতে যায়। বর্তমানের কোনো কাহিনী হট করে কিন্তু এইভাবে নেগেটিভ অ্যাঙ্গেল থেকে উঠে আসবে না, যেখানে অ্যান্টি গভর্নমেন্ট। তো যাই হোক, হোয়াট এভার, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।